হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন বা অবক্ষয় কাকে বলে? বলা হয়েছে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে অবক্ষয় বলে। কিন্তু প্রশ্ন হলো স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসটা হয় কেন? অনেকগুলো কারণে স্থায়ী সম্পত্তির দাম কমে যায়। সেই স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে অবক্ষয় বলা হয়, মূলত ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পত্তির দামটা কমে যায়। উদাহরণস্বরূপ, দেখো আমার হাতে একটি মোবাইল ফোন, এটি 10,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, 5 বছর ব্যবহার করলাম। যদি আরো 5 বছর এটি আমি ব্যবহার করি, তাহলে 10,000 টাকার মোবাইল ফোন 10 বছর ব্যবহার করলাম, প্রত্যেক বছর অবচয় কত টাকা? 1,000। 1,000 টাকা। তাহলে প্রতি বছর এটি কিন্তু আমার 1,000 টাকা অবচয় হচ্ছে, ডেপ্রিসিয়েশন। এক কথায় স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে অবচয় বলে। এখন অবচয়ের অধ্যায়ে বেসিক্যালি আমাদের জানতে হবে অবচয় ধার্য করতে হবে কোন মূল্যের উপরে, স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য নাকি অর্জন মূল্যের উপরে। স্থায়ী সম্পত্তি দুইটা মূল্য থাকে। একটি হলো স্টিকার দিয়ে গায়ে যে রেটটা লেখা থাকে ওটাকে ক্রয় মূল্য বলা হয় বা ধার্য মূল্য বলে। আর ক্রয় মূল্য বা অর্জন মূল্য হলো প্রতিষ্ঠানে ওই সম্পত্তিটা আনার পরে ব্যবহার উপযোগী করতে যত টাকা খরচ হয় তার যোগফলকে হিস্টোরিক্যাল কস্ট প্রাইস, ঐতিহাসিক ক্রয় মূল্য বা অর্জন মূল্য বলা হয়। বলো তাহলে সাব্বির, ধার্য মূল্য কোনটাকে বলো? তুমি তো ব্যবসা করো। এনিবডি স্যার এলস? ওর উপরে যে টাকাটা মানে হিসাব করা হয় বা ধরা হয় ওটাই স্যার ধার্য মূল্য, মানে ধার্য মনে করা হয়। নাও, একটি স্থায়ী সম্পত্তির গায়ে স্টিকার দিয়ে বডি রেট যেটি লেখা থাকে ওটি বেসিক্যালি ধার্য মূল্য। এই তো বললাম স্যার। আর অ্যাকাউন্টিং এর ভাষায় ক্রয় মূল্য বা অর্জন মূল্য হলো সেই সম্পত্তিটা প্রতিষ্ঠানে এনে ব্যবহার উপযোগী করার পূর্ব পর্যন্ত যত খরচ হয়। খুব ছোট্ট উদাহরণ দেখো, যেমন তুমি বলছিলাম, মনে করো আমি একটি মেলামাইনের ফ্যাক্টরি অথবা বরফ তৈরি করার একটি মেশিন আমি জাপান থেকে ক্রয় করলাম, যার গায়ে বডি রেট লেখা আছে 5 লাখ টাকা, ধার্য মূল্য ওটা। কিন্তু আমি যখন অবস্থায় ধার্য করব তখন কি 5 লাখ টাকার উপরে ধরবো, নাকি জাপান থেকে মেশিন যখন আমি ক্রয় করেছি, সাপোজ মনে করো সরকারকে ইনকাম ট্যাক্স ভ্যাট দিয়েছি 50,000, তারপরে জাহাজে করে 50,000 টাকা শিপ ভাড়া দিলাম, তাহলে আরো 1 লাখ টাকা খরচ হলো, 5 লাখ আর 1 লাখ 6 লাখ। প্লাস চট্টগ্রাম পোর্ট থেকে ট্রাকে করে 20,000 টাকা খরচ করে খুলনাতে পৌঁছানো হলো, 6,20,000। অ্যান্ড দেন ফাইনালি খুলনাতে আনার পরে এটি স্টাবলিশমেন্ট খরচ করা, যেটাকে রিপ্লেসমেন্ট কস্ট বা প্রতিস্থাপন খরচ বলা হয়। মেশিনটা ইনস্টলেশন চার্জেস, বসাতে আরো খরচ হলো মনে করো আরো 30,000। তাহলে টোটাল খরচ মেশিনটি স্টার্ট দেওয়ার পূর্ব পর্যন্ত 6.5 লক্ষ টাকা। তাহলে অবশ্যই কি 5 লাখ টাকা যেটা বডি রেট ছিল সেটির উপরে ধরবো নাকি 6.5 লাখ টাকার উপরে ধরবো? দ্যাটস দ্য কোশ্চেন। সাড়ে তো ছয় লাখ সাড়ে ছয় টাকার লাখ সাড়ে 6 লাখ। প্রথম কথা, স্থায়ী সম্পত্তির অবস্থায় ধার্য করতে হবে স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যের উপরে, বা ঐতিহাসিক ক্রয় মূল্য বলা হয় এটি, তার উপরে ধার্য করতে হবে। মনে রাখতে হবে ধার্য মূল্যের উপরে বা বডি রেটের উপরে ভিত্তি করে অবস্থায় ধার্য করা যাবে না। এবার আসো, পরীক্ষায় তোমাদের 4 নাম্বারের জন্য কোনো একটি প্রশ্ন কোনো এক অর্থ বছরে পড়েছে, মেশিনটির কস্ট প্রাইস বের করো, কোনো অবস্থায় ধার্য করতে বলেনি। অঙ্কটা আমাদের সেটা এখানে কম্পোজ করা থাকতে পারে অনুমান করছি। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি, দেখি। হ্যাঁ, মনে করো এটি একটি প্রশ্ন। এই প্রশ্নে তোমার কাছে বলা হলো মেশিনটার অবস্থায় ধার্য করবে কত টাকার উপরে, কস্ট প্রাইস কত। আমরা একটু পড়ে দেখি আগে। ম্যাক্স কোম্পানি পারচেসড মেশিন, একটি মেশিন ক্রয় করেছে অ্যাট এ কস্ট অফ টাকা 5 লাখ, 5 লাখ টাকা দামের বা মূল্যের, জানুয়ারির 1 তারিখ 2023 সালে। অ্যান্ড স্পেন্ড টাকা 10,000 অ্যাজ এ ফ্রাইট ইন চার্জ, এবং আন্তঃপরিবহন বাবদ 10,000 টাকা ব্যয় করলো। অ্যান্ড স্পেন্ট মানে এবং ব্যয় করলো, পাস্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। 10,000 টাকা অ্যাজ মানে হিসাবে, এ ফ্রাইট ইন চার্জ মানে আন্তঃপরিবহন, পরিবহন করে আনতে খরচ হয়েছে 10,000। অ্যান্ড টাকা 20,000 অ্যাজ ইনস্টলেশন চার্জেস, এবং এটা প্রতিষ্ঠানে এনে প্রতিস্থাপন করতে বসাতে খরচ হয়েছে আরো 20,000। তাহলে আমিরুল বলো এই মেশিনটার হিস্টোরিক্যাল কস্ট প্রাইস কত টাকা? 5 লক্ষ? 6,20,000। 5 লাখ নাকি 5,30,000? 10,000 না স্যার ওটা? হ্যাঁ স্যার, 5,30,000 স্যার। 5,30,000। ঠিক আছে, এই 5 লক্ষ টাকা আর 10,000 আর 20,000, তাহলে অবস্থায় ধার্য করতে হবে 5,30,000 টাকার উপরে, এটা আমরা নিশ্চিত হলাম।
অনেক সময় এই প্রশ্ন হয়তো বা জানতে চাও হতে পারে, কস্ট প্রাইসটা ক্যালকুলেশন করে দেখাও। তোমরা হয়তো অনেকেই ভাববে কস্ট প্রাইস হয়তো বা 5 লাখ, নো, 5,30,000 টাকাই কিন্তু কস্ট প্রাইস। ওকে, এবার আমরা দ্বিতীয় স্টেজে যেতে চাচ্ছি। ওকে, তো আমরা একটি বিষয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো, যে স্থায়ী সম্পত্তির অবস্থায় ধার্য করতে হবে তার বডির উপরে, রেটের উপরে ভিত্তি করে নয়, বরং সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তি আমার প্রতিষ্ঠানে আনার পরে ব্যবহার উপযোগী স্টার্ট দেওয়ার পূর্ব পর্যন্ত যত খরচ হবে তার যোগফলের উপরে ভিত্তি করে অবস্থায় ধার্য করতে হবে, 1 নম্বর পয়েন্ট। এরপরে প্রশ্নে বলা হয়েছে, দেখো, এস্টিমেটেড ইউজফুল লাইফ, যার বাংলা অর্থ হলো, এস্টিমেট শব্দের অর্থ হলো আনুমানিক, ইউজফুল লাইফ মানে কার্যকারী জীবনকাল অব দ্য মেশিন। ধরে নেওয়া হলো এই মেশিনটা কার্যকারী জীবনকাল হলো 5 বছর, যার অর্থ হলো 5 বছর পর্যন্ত মেশিনটা স্টার্ট দিলে ইনশাল্লাহ স্টার্ট নিবে এবং ব্যবহার করতে পারবে, কার্যকারী জীবনকাল। এরপরে মেশিনটা ধীরে ধীরে হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অ্যান্ড সালভেজ ভ্যালু, আমি রেড কালার দিয়ে লিখে দিয়েছি, দেখো, তিনটে সমর্থক শব্দ, যাকে সালভেজ ভ্যালু বলে তাকে স্ক্র্যাপ ভ্যালু বলা হয় বা রেসিডিউয়াল ভ্যালু বলে। এই সবগুলোর বাংলা অর্থ হলো ভগ্ন অবশেষ মূল্য। আমরা জানি পৃথিবীর সকল স্থায়ী সম্পত্তিরই ক্ষয় আছে, শুধুমাত্র জমি আর ভূমি ছাড়া সকল সম্পত্তিরই ক্ষয় আছে, অর্থাৎ সকল সম্পত্তির দাম কমে। এবং যখন একটি মেশিন দাম কমে কমে যায় তখন কিন্তু আমরা মেশিনটা একবারে ফেলাই দিচ্ছি না, এটির তখন একটা দাম থাকে, ওই দামটাকে কি বলা হয়? ভগ্ন অবশেষ মূল্য, ইংলিশে কি ভগ্নাবশেষ বলে? মূল্য। স্যালভেজ ভ্যালু। এস্টিমেটেড। ছোট্ট উদাহরণ, এই যে মোবাইল ফোনের উদাহরণ দিচ্ছিলাম, 10,000 টাকার মোবাইল ফোন তো 5 বছর আমি ব্যবহার করেছি, এখনো তো এটি বাজারে বিক্রি করলে 500 টাকা বা 1,000 টাকা বিক্রি হতে পারে। এটি হলো এটার ভগ্ন অবশেষ মূল্য। অর্থাৎ একটি মেশিন ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে, একটি স্থায়ী সম্পত্তি অকার্যকর হওয়ার পরেও ন্যূনতম যে দামে বাজারে বিক্রি করা যায় তাকে ভগ্ন অবশেষ মূল্য বলে। তাহলে কি আমরা নিশ্চিত হতে পারি 5,30,000 টাকার মেশিনের মধ্যে 25,000 টাকা কিন্তু মেশিনটা যখন ফেলায় দেওয়ার মতো হলো তখন এটার বাজারে বিক্রি করলে 25,000 টাকা পাওয়া যাবে ধরে নিচ্ছি? তাহলে 5 বছর ধরে কত টাকা ক্ষয় হয়ে যাচ্ছে টোটাল, কে বলতে পারবে? 25,000 টাকা। 5,30,000 চার লাখ টাকার মেশিন, পঁচাত্তর হাজার টাকা হবে না? না না পাঁচ না, চার লাখ লাখ আর এনিবডি এলস? স্যার 5,05,000 টাকা না? 5,05,000, ওমনা হাবিবা সঠিক উত্তর দিয়েছে। বলছিলাম 5,30,000 টাকা তো আমার মেশিনের দাম, 5 বছর পরে মেশিনটা যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল তখনও তো এটার 25,000 টাকা বাজার দাম আছে। তাহলে বাকি 5,05,000 টাকা সত্যিকারে অবচয় হয়ে গেছে 5 বছর ধরে। এবার আসো, পরীক্ষায় অঙ্কগুলো কিভাবে পড়বে এবং সেই অঙ্ক করার জন্য কি কি শর্ত আমাদের মাথার মধ্যে রাখতে হবে সেটি নিয়ে কথা বলবো। প্রথমত, দুটো পদ্ধতিতে অবচয় আমি 1 নম্বর টার্গেটে রেখেছি, কারণ এই দুটো পদ্ধতিতে অবচয়ের জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম আমাকে ফলো করতে হবে, আর অন্য দুটো পদ্ধতির জন্য আলাদা নিয়ম। তাহলে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন, অবচয় নির্ণয় করো দুটো পদ্ধতি বা ইউজিং ব্যবহার করে, স্ট্রেট লাইন মেথড, যার বাংলা অর্থ হলো সরল রৈখিক পদ্ধতি, সোজা পদ্ধতি। সহজ কথা, যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ একই হবে, সেম হয়, তাকে সরল রৈখিক পদ্ধতি বলে। ইংলিশ হলো স্ট্রেট লাইন মেথড। আরেকটি পদ্ধতির নাম হলো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, যার বাংলা অর্থ হলো বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যা মানে বছরের সংখ্যা যোগফল পদ্ধতি। 5 বছর হলে 5, 4, 3, 2, 1 এগুলো যোগ করে অবস্থা বের করতে হবে। 10 বছর হলে 10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1 এগুলো যোগ করতে হবে। এটির নাম হলো বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। সাম মানে যোগফল, অফ দ্য ইয়ার বছরগুলো যোগফল পদ্ধতি। প্রশ্ন করতে পারো এই দুটোকে আমি একসাথে কেন প্রেজেন্ট করছি, বিকজ পরীক্ষায় স্ট্রেট লাইন মেথড বলুক অথবা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে অবশ্যই ক্যালকুলেশন যদি করতে বলা হয়, তাহলে মনে রাখবেন এই উভয় পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে অবচয় যোগ্য মূল্যের উপরে। কাজে 1 নম্বর ওয়ার্কিং না করে কিন্তু আমরা অঙ্ক করা শুরু করতে পারবো না। 1 নম্বর ওয়ার্কিংটা কি? অবচয় যোগ্য মূল্য বের করতে হবে। অবচয় যোগ্য মূল্য কাকে বলে? যদি এই প্রশ্ন এমসিকিউতে পড়ে কি উত্তর করবে? কেউ পারবে? বাংলায় আমি প্রশ্ন করলাম, অবচয় যোগ্য মূল্য কাকে বলে?
স্যার মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যেটা থাকে। এটা তো সূত্র হলো। এবার একটু শুনে রাখো। মানে 1 নম্বর শর্ত আমিরুল, 1 নম্বর শর্ত হলো সরলরৈখিক পদ্ধতি স্ট্রেট লাইন মেথড এবং সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে অবস্থায় ধার্য করতে হবে অবস্থায় যোগ্য মূল্যের উপরে, যার ইংলিশ হলো ডেপ্রিসিয়েবল কস্ট। পরীক্ষা প্রশ্ন পড়বে অবস্থায় যোগ্য মূল্য কাকে বলে, উত্তর করবে যে মূল্যের উপরে অবস্থায় ধার্য করা হয় বা ধার্য করা উচিত তাকে অবস্থায় যোগ্য মূল্য বলে। যে মূল্যের উপরে অবস্থায় ধার্য করা হয়, প্রশ্ন হলো কার উপর অবস্থায় ধার্য করা হয়। এই যে সূত্র হলো ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে, যার ক্ষয় নেই তার উপরে তো অবস্থায় ধার্য করা যাচ্ছে না। তাহলে পরীক্ষায় এই দুটো পদ্ধতিতে অবস্থায় ধার্য করলে আমরা আগে 1 নম্বর ওয়ার্কিংটা করে নেব। ওয়ার্কিং মানে আমাদের কিছু অতিরিক্ত কাজ করে নিতে হবে। 1 নম্বর শর্ত অবস্থায় যোগ্য মূল্য বের করে নিব। সূত্র কি সবাই মুখস্থ করো, অবস্থায় যোগ্য মূল্য হলো কস্ট প্রাইস থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে দিব। যেমন এই মেশিনটা কিনতে আমার টাকা লেগেছে বডি রেট 5,00,000 টাকা, 10,000 টাকা ফ্রেইট ইনচার্জ আন্ত পরিবহন খরচ, 20,000 টাকা ইনস্টলেশন চার্জেস প্রতিষ্ঠান এনে প্রতিস্থাপন খরচ, টোটাল 5,30,000 টাকা হলো কস্ট প্রাইস। কিন্তু অঙ্কের শেষে লেখা আছে 5 বছর মেশিন ব্যবহার করার পরেও 25,000 টাকা ভগ্নাবশেষ মূল্য থেকে যাবে, যার কোনো ক্ষয় হবে না। তাহলে সত্যিকার অর্থে ক্ষয় হবে কত টাকা? 5,05,000 টাকা। এটিকে বলা হয় অবশ্যই যোগ্য মূল্য। একটু সূত্র মুখস্থ বলো দেখি তোমাদের মধ্যে একজন। রহিমা সুলতানা এবং মেহেজাবিন সোরায়া, তোমরা দুইজনের মধ্যে কে পারবে? অবশ্যই যোগ্য মূল্যের সূত্র বলো। পারবে? সুদীপ, তকুন্ড, সাব্বির মাহমুদ। সরলরৈখিক অবস্থায় স্যার। হ্যাঁ আমি স্যার বলেছি। কস্ট প্রাইস মাইনাস সেলভেজ ভ্যালু। বলছিলাম সরলরৈখিক পদ্ধতি এবং সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে অবশ্যই ধার্য করতে হলে পরীক্ষায় এই দুটো যে কোনো পদ্ধতিই যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে, প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্ট হলো অবশ্যই যোগ্য মূল্য বের করে নিতে হবে, যার ইংলিশ কি? ডেপ্রিসিয়েবল কস্ট। সূত্রটা ওই যে আশিক সর্দার বললো, কস্ট প্রাইস মাইনাস সালভেজ ভ্যালু। এটা কি সবাই বুঝতে পারছে? 5,05,000 কিভাবে বের হলো? জি স্যার। জি স্যার। 2 নম্বর শর্ত হলো অবসর শতকরা হার বের করতে হবে, কিন্তু এটা শুধুমাত্র সরলরৈখিক পদ্ধতির জন্য। আর দুটো পদ্ধতির জন্যই সাম অফ দ্য ইয়ার ডিজিট এবং স্ট্রেট লাইন উভয় পদ্ধতির জন্য 1 নম্বর ওয়ার্কিংটা অবশ্যই করতে হবে। আর 2 নম্বর ওয়ার্কিংটা দুটো পদ্ধতির জন্য দুই রকম হবে। স্ট্রেট লাইন মেথডে আমাদের অবস্থায় বের করতে হলে অবস্থার হারটা বের করে নিতে হবে, না বের করেও করা যায়, বাট আমরা অবস্থার হারটা বের করে করতে বলছি। কারণ অনেক সময় প্রশ্নে লেখা থাকবে অবস্থার হার যা হয়েছে তার দ্বিগুণ হারে অবস্থায় ক্যালকুলেশন করে দেখা। তো সত্যিকারের হারটা যদি না জানো তাহলে দ্বিগুণ করবে কি করে? আসো রেট অফ ডেপ্রিসিয়েশন, অবসরের শতকরা হার বের করার সূত্র কি? 100 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ অফ দ্য ইউজফুল লাইফ। মেশিন। ইউজফুল লাইফ, এই অঙ্কে লেখা ছিল এস্টিমেটেড ইউজফুল লাইফ, এই মেশিনটা যেটা ক্রয় করা হয়েছে তার কার্যকারী জীবনকাল 5 বছর। এই কারণে 100কে 5 দিয়ে ভাগ করে অবসরের হার হয়েছে 20%। যদি কোনো প্রশ্নে লেখা থাকে এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ দ্য মেশিন ইজ 10 ইয়ার্স, 10 বছর, তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে অবসরের হার হবে 10%। আশা করি বোঝাতে পেরেছি। অবসরের হার 100 ভাগ ইউজফুল লাইফ অফ দ্য মেশিন। অঙ্কে যদি মেশিনের আয়ুষ্কাল 3 বছর হয় 100কে 3 দিয়ে ভাগ করব, 5 বছর হলে 5 দিয়ে, 10 বছর হলে 10 দিয়ে। অঙ্কে লেখা থাকবে ইউজফুল লাইফটা। তাহলে দুটো শর্ত পূরণ করলাম। এরপরে পরীক্ষায় ঠিক দিস ইজ এ ফর্মাল প্রেজেন্টেশন, পরীক্ষায় লেখা থাকবে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন বাই ইউজিং স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন কর বাই ফলোইং শিডিউলের কথা বলা থাকবে, শিডিউল অনুসরণ করে। শিডিউল মানে ঠিক যে ফ্রেমে আমি এখানে করে দেখিয়েছি এই ফ্রেমটা ফলো করতে হবে। আসো করে রেখেছি অঙ্কগুলো এই কারণেই যে দ্রুত যেন বোঝাতে পারি, সময় নষ্ট না হয়। তাহলে 1 নম্বর শর্ত ছিল 5টা কলাম তৈরি করতে হবে, দেখতেই পাচ্ছ এটা ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে গেলে 5 বছরের অবশ্যই। তাহলে প্রথমে ইয়ার বা সাল লিখে নিলাম। 23 সালে মেশিন ক্রয় করেছে জানুয়ারি মাসের 1 তারিখে। এই যে 23 থেকে 27 সাল, 5 বছর হয়ে গেল লেখা। 2 নম্বর কলামের নাম হলো ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন
আমি একটু একটা গুণ চিহ্ন এখানে একটু লিখেই দিই তোমাদেরকে স্যাম্বল থেকে। দেখছো একটি গুণ চিহ্ন আমরা এখানে নিয়ে নিয়েছি, মার্শাল্লাহ। বলো, অবশ্যই কত টাকার উপর ধার্য করতে হবে আশিক সর্দার? 5,30,000 নাকি 5,05,000? স্যার অবচয়যোগ্য মূল্যের উপর 5,05,000। 5,05,000। এই দেখো, আমি 5,05,000 লিখলাম। গুণ 20 ভাগ 100। তো গুণ 20 ভাগ 100, এখানে ভাগ সাইন হলে বেশি সুন্দর হবে। আমি ওখানে ভাগ সাইনটা লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই? গুণ 20 ভাগ 100। তাহলে সরলরৈখিক পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয়। তাহলে খুব সহজ, দেখো, নট ভেরি ডিফিকাল্ট। 5,05,000 গুণ 20%। 20% মানে কি? 20 ভাগ 100। এটা ক্যালকুলেশন, সবগুলো দেখো ক্যালকুলেশন লিখে রাখছি। আর তারপরের কলামে দেখিয়েছি অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, যার বাংলা অর্থ হলো অবচয়ের পরিমাণ। অবচয়ের পরিমাণ। তো এক বছরে যদি 10,100 কত টাকা হয়েছে? 1,01,000। প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান সমান হয়েছে। সরলরৈখিক মানে সোজা। তাহলে এই তিনটা কলাম কি সবাই বুঝতে পারছি আমরা? এরপরে আমরা যেটি ক্যালকুলেশন করব তার নাম জি হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জীভূত অবচয়। বলো দেখো, আব্দুল্লাহ আল ফাহিম, বলো দেখি, পুঞ্জীভূত অবচয় কাকে বলে? ফাহিম, পুঞ্জীভূত অবচয় কাকে বলে? স্যার বছরে যেটা বাড়তে থাকে অবস্থা সেটা কেন? একের অধিক বছরের অবচয়ের যোগফলকে পুঞ্জীভূত অবচয় বলে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যার বাংলা অর্থ হলো পুঞ্জীভূত অবচয়। এক বছর নয়, একের অধিক বছরের অবচয়ের যোগফলকে পুঞ্জীভূত অবচয় বলে। বিকজ তুমি তো প্রতিষ্ঠানের ম্যানেজার। মালিক মাঝে মাঝে এসে তোমার কাছে জানতে চাই অবচয় বাবদ কত টাকা ধরে রাখছেন, সংরক্ষণ করে রাখছেন। তো প্রথম বছরে যদি মালিক 2023 সালের 31শে ডিসেম্বর এসে জানতে চাই, আমি বলবো অবচয় বাবদ এক বছরে 1,01,000 টাকা ধরা হয়েছে। কিন্তু মালিক 2024 সালের 31শে ডিসেম্বর, 2 বছর শেষে এসে যদি জানতে চাই, তাহলে 2 বছরে মোট অবচয় কত? 1,01,000 আর 1,01,000 কত? 2,02,000। 2000। এই যে 2,02,000 টাকা। কিন্তু মালিক যদি 3 নম্বর বছর 2025 সালে শেষে এসে জানতে চাই, তাহলে 3 বছরে মোট অবচয় হয়েছে 3,03,000। এই যে একের অধিক বছরের অবচয়ের যোগফলকে বলা হয় পঞ্জীভূত অবচয়। বাকিরা কি বুঝতে পারছো এটা কিভাবে হচ্ছে? জি স্যার। আচ্ছা, বলো দেখি, নতুনদের মধ্যে কে কে পারবে? উম্মে হাবিবা এবং রহিমা সুলতানা, বলো। যদি বলা হয় চতুর্থ বছরের পুঞ্জীভূত অবস্থায় 4,04,000 কিভাবে হলো? এই 4 বছরের অবস্থায় একসাথে যোগ করেছো, তাই 4,04,000। আর সব শেষে 5 বছর শেষে 5 বছরের অবস্থায় একসাথে যোগ করে হয়েছে 5,05,000। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হলো পুঞ্জীভূত অবস্থায় একের অধিক বছরের অবস্থায় যোগফলকে বলা হয় পুঞ্জীভূত অবস্থায়। এরপরে আসো বুক ভ্যালু, যার বাংলা অর্থ হলো বহিমূল্য। বুক ভ্যালু মানে কি? বহিমূল্য। বহির্মূল্য। বহিমূল্য। বহিমূল্য লিখে দেখো, স্থায়ী সম্পত্তি যে দামে সত্যিকার অর্থে ক্রয় করেছিলাম ঠিক ওই দামটা আমি এখানে লিখে রেখেছি। এখানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য নেই। এখানে কিন্তু 5,30,000 টাকা টোটাল, যে মেশিনটা কিনেছিলাম 5 লাখ টাকা বডি রেট, আরো 10,000 টাকা পরিবহন খরচ, 20,000 টাকা ইনস্টলেশন চার্জ, টোটাল 5,30,000 টাকা আমি এখানে লিখে রেখেছি বহিমূল্য। ইনার কলামে একবারে টেবিলের মধ্যে লিখতে হবে, কারণ আমাদের এই কলামটা সব থেকে ভাইটাল। এই কলামের উদ্দেশ্য হলো সত্যিকারের ভগ্নাবশেষ মূল্য যা আছে তা এখানে মিলে যেতে হবে, মিলছে কিনা সেটি জাস্টিফাই করা। তাহলে আসো বহিমূল্য কাকে বলে একটু বলে নিই। কেউ কি বলতে পারবে তোমাদের মধ্যে বুক ভ্যালু কাকে বলে? এনিবডি এলস? স্যার মোট টাকার থেকে যে আপনার কি বলো, স্যার একটা মেশিন বা যে জিনিসটা মানে কুড়াই কুড়াই করে আনতে যে খরচটা হয়েছে, মোট টাকাটা, যে মোট খরচ, মোট টাকাটার থেকে আস্তে আস্তে মনে করেন মেশিনটা অবস্থায় হতে থাকে, সেটাতে বাদ দেওয়া বই হলো। বাদ দিলে বহিমূল্যটা বের করা যায়। বাট বহিমূল্য কাকে বলে একটু শুনে নাও। বুক ভ্যালু এর আরেকটা সিনোনিম হলো ফেস ভ্যালু, প্রকৃত মূল্য। বুক ভ্যালু সিনোনিম হলো ফেস ভ্যালু। বুক ভ্যালু কাকে বলে?
একটি স্থায়ী সম্পত্তির একটা নির্দিষ্ট সময় শেষে বাজারে যে মূল্য বা দাম থাকা উচিত তাকে বহিঃমূল্য বলে। একটা নির্দিষ্ট সময় শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম বা মূল্য থাকা উচিত তাকে বহিঃমূল্য বলে। এবার একটু খেয়াল করি, 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখে মেশিন কিনেছিলাম 5,30,000 টাকা দিয়ে। এবার 2023 সালের 31শে ডিসেম্বর, আমি তো 1 বছর মেশিনটা ব্যবহার করেছি নাকি আশিক সর্দার? পাঁচ লাখ জি স্যার। তিরিশ হাজার টাকা আমার মেশিনটা কিনা হলো জানুয়ারি মাসের 1 তারিখ, কিন্তু আমি 31শে ডিসেম্বর 23 সালের বছরের শেষ, 31st নাইট, 1 বছর শেষ, সেই দিন যদি বলি এই মেশিনটা বাজারে কত টাকা বিক্রি হলে আমি খুশি, আমি বলবো পুরা 23 সাল 1 বছর মেশিন ব্যবহার করে আমি 1,01,000 টাকা আমি নিজে নষ্ট করে ফেলেছি। অবশ্যই মানে স্থায়ী সম্পত্তির দাম কমে যাওয়া, প্রত্যেক বছর 1,01,000 টাকা দাম কমে গেছে। কাজে প্রথম বছর 1,01,000 টাকা দাম যদি কমে যায় তাহলে বছর শেষে কত টাকা দাম থাকা উচিত? 4,29,000। 4,29,000। তাহলে একটা নির্দিষ্ট সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে মূল্য থাকা উচিত তাকে বহিঃমূল্য বলে। অর্থাৎ 23 সালের 31শে ডিসেম্বর আমি যদি বাজারে মেশিনটা বিক্রি করতে চাই, কোনো ক্রেতা যদি কিনতে চায়, তাহলে আমি 4,29,000 টাকায় বিক্রি করলে আমার আসল দাম, অ্যাকচুয়াল ভ্যালু। এর থেকে বেশি দামে বিক্রি করলে লাভ, এর থেকে কম দামে বিক্রি হলে আমার লস। এখন খেয়াল করো, 23 সাল তো শেষ হলো, 24 সালের শেষ তারিখে 31শে ডিসেম্বর মেশিনটার কত টাকা দাম থাকা উচিত? 4,29,000। সেখান থেকে 24 সালে 1 বছর ব্যবহার করে আমি আরো 1,01,000 টাকা নষ্ট করে ফেললাম, তাহলে দাম থাকা উচিত 3,28,000 টাকা। পরে 25 সালে আমি আবার ব্যবহার করে 1 বছরের অবচয় বাবদ 1,01,000 টাকা নষ্ট করে ফেললাম। এভাবেই যে ক্রমে দাম কমতে থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম থাকা উচিত তাকে বহিঃমূল্য বলে। তাহলে 5,30,000 টাকার মেশিন, 23 সাল 1 বছর ব্যবহার করার পর মেশিনের দাম আছে 4,29,000। 24 সাল ব্যবহার করে আরো 1,01,000 টাকা নষ্ট করে মেশিনের দাম আছে 3,28,000। পরের অর্থ বছরে 1,01,000 টাকা অবশ্যই ধার্য করে মেশিনের দাম আছে কত? 2,27,000। কিভাবে টাকাটা বের হচ্ছে সবাই বুঝতে পারছো তো? 2,27,000, সেখান থেকে পরবর্তী অর্থ বছরে আবার 1,01,000 টাকা অবশ্যই বাদ দিলাম, 1,26,000। পরের অর্থ বছরে 1,01,000 টাকা বাদ দিয়েও দেখো 5 বছর শেষ হয়ে গেল, এখনো মেশিনটার দাম আছে 25,000 টাকা। এই কারণে নিশ্চিত হয়েছে এই প্রশ্নকর্তা বা এই অ্যাকাউন্টেন্ট যে 5 বছর পরে এই মেশিনটার ভগ্নাবশেষ মূল্য থেকে যাবে 25,000 টাকা, যার ক্ষয় হবে না। তাহলে বুক ভ্যালু করার একটা উদ্দেশ্য যে সময়কাল শেষে এই ভগ্নাবশেষ মূল্যটা মিলে যেতে হবে, মিলতে হবে। এই মিলানোর জন্য ইনার কলামে এই টাকাটা লিখে দেখাতে পারলে সম্ভব হলো, অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা। তাহলে এটি ছিল এই অঙ্কের ক্যালকুলেশন। এবার আমি তোমাদের আরেকটি অঙ্ক দেখাই, একই অঙ্ক দুইটা পদ্ধতিতে করার কথা ছিল। একটি হলো স্ট্রেট লাইন মেথড, আর একটি হলো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। পার্থক্যটা কোথায় একটু দেখে নিই। এই পদ্ধতিতেও অবস্থায় ধার্য করতে হবে অবস্থায় যোগ্য মূল্যের উপরে, যেটি আগেই আমরা বের করেছি 5,05,000। সূত্র মুখস্থ করবে বাসায়। অবস্থায় যোগ্য মূল্য 1 নম্বর ওয়ার্কিং, কস্ট প্রাইস থেকে সালভেজ ভ্যালুটা বিয়োগ করে নিবে, তাহলে 5,05,000 টাকা আমরা পেয়ে গেলাম। এই যে 5,05,000 সবগুলোতে লেখা আছে দেখো। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে দেখো, গুণ 5 ভাগ 15 প্রথম বছর দেখো, ভাগ 15, একটু খেয়াল করবো এটা। তাহলে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে অবস্থায় ধার্য করতে হলে দুটো শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর ওয়ার্কিং, অবস্থায় যোগ্য মূল্য, কস্ট প্রাইস থেকে সালভেজ ভ্যালু বিয়োগ করে নিলাম। 2 নম্বর ওয়ার্কিংটা সাম অফ দ্য ইয়ার, বাংলা অর্থ হলো বছরগুলোর যোগফল। মেশিনটার আয়ুষ্কাল লেখা ছিল 5 বছর, এই কারণে 5, 4, 3, 2, 1 মোট যোগ করলে 15 বছর। যদি মেশিনের আয়ুষ্কাল বলো নূরজাহান 10 বছর যদি থাকতো কি লিখতাম? 10, 9, 8, 7, হ্যাঁ, এভাবে 1 পর্যন্ত লিখে যোগ করে এখানে লিখতাম। 10 বছর হলে হয়তো বা 55 হতো যোগফল, তখন আমি এখানে লিখতাম 55 ইয়ার্স। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? সো সাম অফ দ্য ইয়ারটা বের করতে হবে, কারণ এই পদ্ধতিতে অবস্থায় ধার্য করতে হবে। আগের মতোই দেখো 5টা কলাম তৈরি করবে, ঠিক যেভাবে আগেরটা করেছে। দেখো স্ট্রেট লাইন মেথড, প্রথম বছরে 5টা সাল লিখে নিলাম, 23 সাল থেকে 27 সাল, 5 বছর। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে সাম অফ দ্য ইয়ার গুলো কাজে লাগাতে হবে।
মোট বছরগুলো যোগফল 15, এই কারণে সবগুলোতে 15 দিয়ে ভাগ হবে। কিন্তু প্রথম বছরের অবস্থায় যদি 1 বছরের অবস্থায় ধার্য করতে বলা হয়, মেশিনের আয়ুষ্কাল যদি 5 বছর হয়, তাহলে গুণ 5 ভাগ 15। দ্বিতীয় বছরের অবস্থায় যখন বের করব তখন গুণ 4 ভাগ 15। তৃতীয় বছর যখন করব তখন কি হবে, এটা একটু দেখিয়ে দিই, দেখো। মেশিনের আবিষ্কাল 5 যদি হয়, প্রথম বছরের অবস্থায় অনেকের ধারণা গুণ 1 ভাগ 15 হোক, দ্বিতীয় বছর গুণ 2 ভাগ 15 হোক। তা কিন্তু হবে না আশিক সর্দার, উপর থেকে নিচের দিকে নেমে আসবে, নিচের থেকে উপরে না। এটা কিন্তু অনেকে ভুলে যায়। 1 বছরের অবস্থায় মানে এমন না গুণ 1 ভাগ 15। 5 বছর মেশিনের আয়ুষ্কাল হলে গুণ 5 ভাগ 15। দ্বিতীয় বছরে কি হবে, গুণ 4 ভাগ 15। তৃতীয় ভাগ বছর 15। গুণ 3 ভাগ 15। তারপরে গুণ দুই ভাগ গুণ পনেরো 2 15। এন্ড ফাইনালি গুণ 1 ভাগ 15। 15 কেন? কারণ সাম অফ দ্য ইয়ার হলো 15। এখন একটু খেয়াল করো, যদি মেশিনের আয়ুষ্কাল 10 বছর লিখতাম, 10 বছর, তখন সাম অফ দ্য ইয়ার আমার কত বের হতো, একটু হোয়াইট বোর্ডে দেখো। 10 বছর যদি মেশিনের আয়ুষ্কাল হতো, তাহলে 10, 9, 8, 7, 6, আমি এভাবে যোগ করলে 55 হতো। তাহলে বলো তো দেখি একজন, সাদিয়া ইসলাম, বলো প্রথম বছরের অবস্থায় কি করতাম আমরা? গুণ 1 ভাগ 55 স্যার নাকি স্যার 10 ভাগ 55 55? তাহলে 55 কেন? কারণ 55 হলো মোট যোগফল, তাই। সাত মোট ছয় যোগফল হ্যাঁ, 5, 4, 3, 2, 1 এর যোগফল 55, তাই গুণ 10 55। দ্বিতীয় বছরের অবস্থায় কি হবে, গুণ 9 ভাগ 55। ভাগ ভাগ 55। 55 তাহলে উপর থেকে নিচের দিকে নেমে আসবে, সেটা একটু মনে রাখলে হবে। আর বাকি ক্যালকুলেশন অ্যাজ ইউজুয়াল। তাহলে এটা একটু ভালো করে বুঝে নাও। আমি দেখো 5 বছর মানে 5, 4, 3, 2, 1, 5 বছরেরই অবস্থায় বলেছে। যদি প্রশ্নকর্তা 3 বছর বলতো, তাহলে 5, 4, 3 পর্যন্ত নেমে আমরা স্টপ করে দিতাম, আর করতে হতো না। তাহলে গুণ 5 ভাগ 15, গুণ 4 ভাগ 15, আশা করি এটা ক্যালকুলেশন দিয়ে করলে এই অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, এই 5টা ফিগার তোমরা পেয়ে যাবে। একটু বোঝাতে পারছি? এই 5টা অবচয়ের পরিমাণ তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে, পেয়ে যাবে। এখনো তোমাদেরকে শিখতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জভূত অবচয়টা কিভাবে হয়। বলছিলাম একের অধিক বছরের অবচয় যোগফলকে পুঞ্জভূত অবচয় বলে। প্রথম বছরের অবচয় 1,68,333, তাহলে ওইটাই আমরা লিখবো। কিন্তু দ্বিতীয় বছরের অবচয়, দ্বিতীয় বছর শেষে এই 2 বছরের অবচয়ের যোগফল। 3 নম্বর বছরে কি হবে, 3 বছরের অবচয়ের যোগফল। বুঝতে পারছো এটা সবাই? বুক ভ্যালু ঠিক আগের নিয়মেই করতে হবে। বুক ভ্যালু এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুটোই আগের নিয়মেই করতে হবে, যেভাবে প্রথমটা বুঝিয়েছি। যারা বুঝতে পারোনি, লাইনটা কেটে যাচ্ছে, এখনই আরেকবার ফিরে আসো, আরেকবার সুন্দর করে বোঝাই, এবং কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা যেন বাসায় ক্যালকুলেশন করতে পারো। প্রশ্ন করো দেখি দিই একজন, কোন টাইটেলটা বুঝতে অসুবিধা? স্যার বুক ভ্যালুটা আর একবার বলেন। বোঝাবো, আচ্ছা ঠিক আছে, লাইন কেটে গেলে ফিরে আসো। বুক ভ্যালু মানে হলো বহিমূল্য। একটা বছর, একটা সময় শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম থাকা উচিত। আচ্ছা, 5,30,000 টাকা আমার মেশিনের ক্রয় মূল্য।